স্বাগত দ্য ওয়েলনেস ডেস্কের বিশেষ আয়োজন 81st ডিএমসি ডে স্পেশাল পডকাস্টে আয়োজনে ঢাকা মেডিকেল কলেজ। আজকে আমরা শুনছিলাম ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থীদের, অ্যালামনাইদের নানান স্মৃতি কথা, তাদের অভিজ্ঞতার কথা, তাদের কিছু পরামর্শ, যা দিয়ে এগিয়ে যাবে আজকের ঢাকা মেডিকেল কলেজ। সেসব গল্পের মাঝে আসছিল অনেক অনুপ্রেরণার কথা, অনেক কথা যেখান থেকে আজকের শিক্ষার্থীরা শিখতে পারেন অনেক কিছু। সেরকম একজন অ্যালামনাইয়ের গল্প শুনবার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী, প্রথিতযশা চিকিৎসক, প্রখ্যাত শিশু বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর আবিদ হোসেন মোল্লা স্যারকে। আমরা স্যারের কাছ থেকে শুনতে চাই এই কলেজ নিয়ে স্যারের স্মৃতিচারণ। কেমন আছেন স্যার? অনেক ভালো, আপনি কেমন আছেন? আমি স্যার ভালো আছি। আপনার কাছে এই মেডিকেল কলেজের প্রথম স্মৃতিটা কি, এটা দিয়ে মূলত আমরা শুরু করতে পারি কিনা? অনেক ধন্যবাদ। ঢাকা মেডিকেল কলেজের কথা মনে আসলেই মনের মধ্যে একটা আলাদা উদ্দীপনা চলে আসে। নিশ্চয়ই। তো মেডিকেল কলেজে আমরা 1976-এ ভর্তি হই এবং ভর্তি হওয়ার পরে আমরা অনেকগুলো জিনিসের সাথে আগের থেকে পরিচিত ছিলাম না। তো তেমন একটা ছিল যে আমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যে ক্লাসগুলো হতো সেগুলোর মধ্যে ছিল অ্যানাটমি, ফিজিওলজি অ্যান্ড বায়োকেমিস্ট্রি। তো এর মধ্যে অ্যানাটমি যে সাবজেক্টটা ছিল তার মানে মানে লেসনগুলো ছিল একটু অন্যরকম। অর্থাৎ একটা সেকশন পড়ার পরে পরীক্ষা দিতে হতো, এটা বলে আইটেম পরীক্ষা। তো আমরা তো সবাই বাংলা মিডিয়ামে পড়েছিলাম, আর ওখানে সব চর্চা করা হয়, বই টই যা আছে সেগুলো সব ইংলিশে। তো প্রথম যে আইটেমটা পরীক্ষা দিতে গিয়েছিলাম সেই আইটেমে মানে ইংলিশে বলতে হবে সব, কিন্তু আমি তো ইংলিশে অত পারদর্শী নই। যারা ক্যাডেট কলেজ থেকে আমাদের বন্ধু যারা আসছিল তারা খুব ইংলিশে সুন্দর বলে, কিন্তু আমরা যেখানে পড়েছিলাম সেখান থেকে একটু শুরু। তো সেই প্রথম আইটেমে ম্যাডাম পরীক্ষা নেওয়ার জন্য বসছেন, বাংলা ইংরেজি মিশাই একটা কিছু বললেন, বলার পরে আমার দিকে তাকিয়ে বললেন যে তুমি আবার পরীক্ষা দিবে। তার মানে ওটা আমি পাস হয় নাই। আজকে আমার ওই কথাটাই মনে পড়ে যে মানে প্রথম ধাক্কাটা আমি সেই মেডিকেল কলেজের ছোট্ট সেই মানুষটি আজকে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে ওটা একটা আমার জন্য একটা লার্নিং ছিল, এই জন্য যে ইয়েস মানে এই যে বাধাটা আমাকে আরও পরিশ্রম করতে এবং আরও শিখতে এবং কিভাবে প্রেজেন্ট করতে হয় সেগুলো শেখাতে আমাকে অনেক সাহায্য করেছে। স্যার, আপনি তো অলরেডি আমরা যে জায়গায় আসলাম ক্লাসের কথা, এই যে ক্লাস, এই যে আমাদের ওয়ার্ড বা নানান জায়গায় আমাদের বিচরণ, আমাদের ক্যান্টিন, এই নানান জায়গায় আপনার স্মৃতি আছে। জি অবশ্যই। এই স্মৃতিগুলোর মধ্যে কোন স্মৃতি বিশেষ তাড়া দেয় স্যার? বিশেষ তাড়াটা ছিল আমাদের মানে কলেজের ভিতরে একটা চত্বর ছিল, যে চত্বরটা এখন নাই, সেখানে অনেকগুলো সুন্দর সুন্দর করছে, কিন্তু সবুজ একটা চত্বর ছিল যেখানে আমাদের ক্লাসের পরে এসে ওখানে একটা আম গাছ ছিল, সেখানে বসে আমাদের নানান সব ক্লাসের ছেলেমেয়েরা বসে আমরা গল্প করতাম, চা খেতাম, গল্প করতাম, সেটা একটা বিশাল জিনিস ছিল। আর ছাত্র জীবনের ভিতরে আমাদের ক্যান্টিন তো খুবই আমাদের জন্য খুবই উপভোগ্য ছিল। আর হোস্টেল লাইফে আমরা সবাই কিন্তু প্রায় 80% মেডিকেল কলেজ ছাত্ররা তখন হোস্টেলে থাকতো। তো সেই জায়গাটাতে আমাদের পাশে ছিল বুয়েটের নজরুল ইসলাম হল আর আমাদের হোস্টেল। তো আমাদের বিশেষ বিশেষ দিনে যেদিন আমাদের হোস্টেলে ফিস্ট হতো কিংবা কোনো অনুষ্ঠান হতো, সেই দিন ছাত্ররা নজরুল ইসলাম হলে যে ছাত্র ওখানে ওদের সাথে মিস্ত্রি, ওরা বলতো আমাদের কবিরাজ, এরকম মিস্ত্রি এবং কবিরাজের একটু গালিগালাজ হতো, তারপর একটু হ্যাঁ, তারপর আবার একটু পাথর নড়ি ছোড়া হতো। এইগুলো ছিল আমাদের জন্য নিশ্চয় যারা বিশ্ববিদ্যালয়ে যারা পার করেছে, যারা হলে ছিল, তাদের কাছে এই স্মৃতিগুলো খুবই সুন্দর। এই স্মৃতির মধ্যে অনেকগুলো বন্ধু নিশ্চয়ই আপনার ছিল, যাদের সাথে এখনো আপনার সম্পর্কের জায়গাটা আছে। বন্ধুত্ব তৈরি হওয়ার জন্য, বন্ধু বাছাইয়ের ক্ষেত্রে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আপনি কি দেখে বন্ধুত্ব করতেন সাধারণত? আমি দেখতাম যে আমার একটা মন মানসিকতা ছিল, আমি কিভাবে সামনের দিকে যাব এবং কীভাবে কার সাথে কী ব্যবহার করব, এবং আমাদের এই একই রকম মন মানসিকতা শেখা। তারপরে সে সময় তো মানে পড়াশুনোর বাইরে অন্যান্য কিছু তেমন কিছু ছিল না, পলিটিক্স কিংবা এগুলো কোনো কিছু ছিল না। তো সেই সমস্ত জায়গাগুলোতে আমাদের ওইভাবেই বন্ধুত্ব হয়ে যেত, একসাথে পড়তে পড়তে গ্রুপে পড়তে হতো, একা একা পড়ে আগানো যায় না, এখানে পার্টনার হিসেবে পড়তে হয়, 2-3 জন মিলে পড়তে হয়। পড়তে পড়তে
এই আমরা একসাথে পড়ছি, আবার একসাথে খাচ্ছি, আবার একসাথে গল্প করছি, মানে মোরাল লেস আমরা 230 জন ছাত্রছাত্রী ছিলাম, তো তাদের প্রত্যেকের সাথে আমাদের একটা ইন্টারাকশন ছিল, কারোর সাথে অনেক বেশি ছিল। যেমন আমার নাম করে যদি বলতে হয়, আমার বন্ধু আছে প্রফেসর আজিল কাহার, যে বিখ্যাত মেডিসিন স্পেশালিস্ট, প্রফেসর হারুন আমাদের অ্যানেস্থেসিওলজিস্ট, তারপর প্রফেসর সৈয়দ মাহবুবুল আলম, এইরকম মানে অসংখ্য বন্ধু আমাদের আছে। এবং এদের কথা এই জন্যই মনে করলাম যে বিকজ তাদের সাথে ইন্টিমেসিটা অন্যরা সবার সাথেই ছিল, কিন্তু এদের সাথে একটু বেশি ছিল। আচ্ছা স্যার, যাদের সাথে আমাদের ইন্টিমেসি ভালো হয়, এই যে আমরা বলি সৎসঙ্গে স্বর্গবাস, এই জায়গাটায় মানে বন্ধুত্বের প্রভাবটা আপনার জীবনে কতটা আপনাকে প্রভাবিত করেছে? আমাকে অনেকভাবে প্রভাবিত করেছে। সেটা আমি বলি যে যখন আমার কষ্ট আসছে, আমার কোনো জায়গায় কোনো ডিফিকাল্টিস হচ্ছে, বন্ধুরা কিন্তু এগিয়ে আসছে, এবং তারাও যখন অড সিচুয়েশানে আছে, তখন কিন্তু আমরাও এগিয়ে গেছি। এবং আমরা বলতেই পারি যে আমাদের একজন বন্ধু ছিল শামসুল আলম খান মিলন, যার কবরটা ঢাকা মেডিকেল কলেজে আছে। সে কিন্তু আমাদেরই ক্লাসমেট, এবং সে এই রাজনীতি একটা সচেতন ছেলে ছিল, এবং সে কিন্তু নিজের জীবন দিয়ে বাংলাদেশে গণতন্ত্রের একটা অধ্যায় সে করেছিল। ও কিন্তু আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিল, এবং তার মনের কথা, তার সব কিছু কথা কিন্তু এসে আমাদেরকে বলতো। তার একটা ঘটনা বলি, তো ওর বেশিরভাগ ক্ষেত্রে ওর নানির বাড়িতে থাকতো, মগবাজারে তার নানির বাড়িতে। ওর আম্মা স্কুলের টিচার ছিল, উনি থাকতেন আজিমপুরে। তো নানির বাড়িতে থাকতে থাকতে একটা মেয়ের সাথে তার একটা একটা সুসম্পর্ক হলো। তখন তো লাইফটা কনজারভেটিভ ছিল। তো তারপরে একটা সময় জানা গেল যে ওর বিয়ে হবে মেয়েটার। তখন তো খুব ক্রাইসিসের মধ্যে পড়ে গেল। ও আমাদের কাছে হোস্টেলে আমাদের সাথে এসে কথা বললো। তারপরে সেই মেয়েকে কিন্তু আমরা ওদের সাথে হোস্টেলেই বিয়ে দিয়েছি, এবং দিয়ে ওদের বাসরাতও কিন্তু আমাদের হোস্টেলে হয়েছে। তো এই সমস্ত গল্পগুলো এই জন্য বলছি যে ইন্টিমেসি, আমাদের সাথে যে হৃদ্যতা, অন্তরঙ্গ যে ইয়েগুলো ছিল, সেগুলো কিন্তু এইভাবেই ছিল। এই বন্ধুত্ব না হলে তো এই অ্যারেঞ্জমেন্টটা হতো না। তবে স্যার একটু মিলন স্যারের বিষয়ে আমাদের মাহবুব স্যারও একটু স্মরণ করেছিলেন। জি, ওনার শহীদ হওয়ার গল্পটা যদি একটু ছোট করে বলতেন। আমি তখন বলি যে আমি তখন ঢাকা মেডিকেল কলেজে নাই, এটা হলো 90 সালের 27 নভেম্বর। আমি তখন ঢাকা মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার হিসেবে কাজ করি শিশু বিভাগে। আমি প্রফেসর নাজমুন্নাহার ম্যাডামের সাথে কাজ করতাম। উনি আমার শিক্ষাগুরু পেডিয়াট্রিক্সের। তো ওনার সিএ ছিলাম, আমি সহকারী ছিলাম। তো তখন স্বৈরাচার বিরোধী আন্দোলন, এরশাদ বিরোধী আন্দোলন খুবই চলছে বাংলাদেশে। এবং একটা মিটিংয়ে ও যখন যায়, ওখান থেকে পিজি হসপিটালে যাওয়ার পথে তো ওগুলি বিদ্ধ হয়। ওখান থেকে কিন্তু হসপিটাল নিয়ে আসি ইমার্জেন্সিতে। এবং আমরা প্রত্যেকটা জিনিস আমরা দেখলাম। তখন ইমার্জেন্সিতে আসলো, তারপরে সেই মারা গেল, ওখানে ইমার্জেন্সিতে মারা গেল। তারপর তার ডেড বডি এনে আমাদের বয়েজ কমন রুমে রাখা হলো, এবং সেখানে তার লেফট হার্টের ভিতরে তার গুলিটা পোস্টমর্টেম করে বের করলো। তারপরে ওখান থেকে তার যে কবর দেওয়া হলো, প্রচুর অসংখ্য লোক। তো এই জায়গাটা আমাদেরকে খুবই আমার কাছে দেখে হচ্ছে আমাদের বন্ধু বান্ধব দেশে বিদেশে যেখানে ছিল, এখনো মিলন স্যারকে তো আমরা স্মরণ করি, প্রতিটা দিনই আমরা স্মরণ করি। আমরা আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিল, এবং সে আমাদের থেকে একটু আলাদা ছিল। আমি বলবো যে আমরা লেখাপড়া তো শিখতাম, সেও কিন্তু অত্যন্ত মেরিটোরিয়াস, অত্যন্ত একটা মেধাবী ছাত্র ছিল। এবং তার সাথে তার কিন্তু এই যে রাজনৈতিক সচেতনতা, এই জিনিসটা কিন্তু অত্যন্ত প্রবল ছিল। এবং সে কিন্তু একটা হিস্ট্রি এই দেশের স্বাধিকার আন্দোলনের জন্য। স্যার, এই আমরা ছোট্ট করে যদি এখানে একটু অ্যাড করতে চাই, মেডিকেল কলেজে পড়া অবস্থায় যারা বিভিন্ন ছাত্র রাজনীতির সাথে আছেন বা ছিলেন, আপনারা যখন দেখেছেন এই জায়গাটায় চিকিৎসক হওয়ার পেছনে পথে এইটা কখনো কি বাধা মনে হয় কিনা? আমার কাছে বাধা মনে হয় না, কারণ আমাদের এক্সিস্টেন্সের জন্যে আমাদের চিকিৎসা শিক্ষা যেমন দরকার, এবং আমাদের যেগুলো প্রাপ্য, সেই প্রাপ্যগুলো পাওয়ার জন্য কিন্তু আদায় করার জন্য কিন্তু আমাদের এভাবে আন্দোলন করারও একটা দরকার আছে। সচেতন হতে হবে, অসচেতন হওয়া যাবে না। কোনো একটা বন্ধুর গল্প বলবেন, শেয়ার করবেন, যে বন্ধুর ওই স্মৃতি আপনাকে অনেক দূর মনে হয় যে এই বন্ধুর এই স্মৃতিটা আমার মধ্যেও ধারণ করা প্রয়োজন। আছে, আমাদের অনেক বন্ধুবান্ধব আছে। যে আমি আজিজুল কাহারের কথা বলছিলাম, সে অত্যন্ত মেধাবী একটা ছাত্র,
এবং তার লেখাপড়া, তার যে আন্ডারস্ট্যান্ডিং, স্যার এই আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিনিক্যাল মেডিসিন কিভাবে বুঝতে হয়, কিভাবে এক্সপ্রেস করতে হয় এবং সেটা কিভাবে অ্যাপ্লাই করতে হয়, এই যে গুণাবলীগুলো আমি আমার শিক্ষকদের কাছ থেকে তো অবশ্যই শিখেছি, স্যার কিন্তু একই সাথে বন্ধু হিসেবে তার কাছ থেকে কিন্তু আমরা ওই অ্যাপ্রোচটা, ক্লিনিক্যাল অ্যাপ্রোচটা, সেটা কিন্তু অনেকটা কিন্তু সে আমাকে শিখিয়েছে। এবং আজও পর্যন্ত আমি আমার ক্লিনিক্যাল প্র্যাকটিসে বলি, আমার ছাত্রদের যখন আমি শেখাই তখন কিন্তু ওই একই মানে প্রসিডিওর কিন্তু আমি ফলো করি। তো সুতরাং তার এই যে বন্ধু, কিন্তু আমি তাকে এখন বলবো যে সে আমার শিক্ষক হিসেবে কিন্তু আমার ভিতরে সেটা প্রথিত করেছে, যেটা আমি আজও পর্যন্ত আমি এই পদ্ধতি অ্যাপ্লাই করছি, আমি ঠকি নাই। স্যার আপনি অনেকগুলো প্রফেসর, আপনি অনেক প্রফেসর আপনি তৈরি করেছেন, অনেক ছাত্র আপনার। জি, এই জায়গাটা একটু শুরুর গল্পটা শুনতে চাই। আপনি চিকিৎসক হতে চেয়েছেন নাকি কোনো কারণে, কিভাবে এই চিকিৎসকের শুরুর জায়গাটা কেমন? সেটা একটা ইন্টারেস্টিং গল্প। কারণ হলো, আমি যখন লেখাপড়া করতাম, ছোটোবেলার থেকে যদি আমি বলি, আমার বাবা ছিল অত্যন্ত উচ্চ অভিলাষী আমার ব্যাপারে। তার একটাই ছিল স্বপ্ন যে আমি তার সন্তান হিসেবে একজন ডাক্তার হিসেবে পরিচিত হব। এবং উনি গ্রামে থাকতেন, এবং গ্রামে থাকা অবস্থায় তখন তো শহরের সাথে যোগাযোগের তেমন কোনো ব্যবস্থা ছিল না, মানুষজন যেতেও পারতো না। কোনো মানুষ যখন অসুস্থ হয়ে যেত, অত্যন্ত গুরুতর অসুস্থ হয়ে যেত, তখন ওনারা আমার আব্বার কাছেই চলে আসতেন। এবং আব্বা যত রকম কষ্ট করে হোক না কেন, উনি তাদেরকে নিয়ে খুলনা, যশোরে সিভিল সার্জন অফিসে তখন দেখাশোনা করাইতেন। এবং ওই সময় তার মনের মধ্যে এই চিন্তাটা আমাদেরকে বলেছে যে আমি যদি আজকে আমার একটা ছেলে মেয়ে ডাক্তারি যদি গ্রামে থাকতে পারতো, তাহলে হয়তো আমাকে এত কষ্ট করতে হতো না। এই ধরনের একটা আশা তার মনের মধ্যে ছিল। এবং উনি সেই আশাটা, মানে তার প্রত্যেকটা প্রাত্যহিক জীবনের মধ্যে এইটা কিন্তু তার থেকে উনি বিচ্যুত হন নাই কোনো সময়। একদম অল্টারনেটিভ। আমি যখন ম্যাট্রিক পাস করছি, এসএসসি পাস করছি ইন দ্য ইয়ার 1973, তখনও তিনি আমাকে বিএল কলেজে ভর্তি করেছেন, দৌলতপুর কলেজে। আমি সেখানে যখন ফার্স্ট ডিভিশনে তখন পাস লেটার নিয়ে অনেক পাস করলাম, তখন ছিল ধরেন এরপরে তো আমাকে মেডিকেল কলেজে পড়তে হবে, তার ইচ্ছা। তো মেডিকেল কলেজে তখন বাংলাদেশের 8টা মেডিকেল কলেজ, সমস্ত বাংলাদেশে। এখন তো সরকারি হলো 37-38টা, আর 100-র উপরে মেডিকেল কলেজ। তখন 8টা মেডিকেল কলেজ ছিল, সেখানে হিউজ কম্পিটিশনের ভিতরে আমাদের ভর্তি হতে হবে। মেরিট লিস্ট অনুপাতে ঢাকা মেডিকেল কলেজ ছিল সবার আগে। তো যাই হোক, আমরা পরীক্ষা দেব, কিন্তু আমার বন্ধুবান্ধবরা অনেকে আমাকে বলতে লাগলেন যে তুমি যে এত রিস্ক নিচ্ছ, যদি এখানে চান্স না পাও, তুমি অল্টারনেটিভ তোমাকে একটা কিছু করতে হবে। তো আমাকে একদিন বলছি যে চলো আমরা তো ঢাকা ইউনিভার্সিটিতে যাচ্ছি, ওখানে আমরা ফার্মেসি এবং অন্যান্য ডিপার্টমেন্টে আমরা পরীক্ষা দিব, মানে হাতের পাঁচ হিসাবে ওখানে একটু ভর্তি হয়ে থাকবো, পরে যদি মেডিকেল হয় তাহলে মেডিকেল চলে আসলাম, এরকম অল্টারনেটিভ। তা আমি ওইটা যাওয়ার জন্য আমি রেডি হচ্ছি। তো আমাকে বাবা বলছেন যে তুমি কোথায় যাচ্ছ? তো আমি বলছি ঢাকাতে যাচ্ছি একটু বন্ধুদের সাথে। কেন তোমাকে কেউ দিয়েছে, মেডিকেল অ্যাডভার্টাইজমেন্ট করছে? তেমন না। তাহলে যাচ্ছ যে? তো আমি তখন ঘটনাটা বললাম। তো বলে যে না, এটা হবে না, কারণ হলো তোমাকে, মানে আমি শুধু ডাক্তার হিসেবে দেখতে চাই, আমি অন্য কোনো বিকল্প হিসেবে তোমাকে দেখতে চাই না। তুমি যে ঢাকা মেডিকেল কলেজ, মানে বাংলাদেশে কোনো মেডিকেল কলেজে ভর্তি হতে পারো, তাহলে তোমাকে পড়াবো, আদারওয়াইজ তুমি আমার বিজনেসের সাথে এসে সংযোগ করো, এর বাইরে কিন্তু অন্য কোনো বিকল্প নেই। অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য স্টোরি। সেটাকে আমাকে আরও চিন্তিত এবং বিচলিত এবং একটা শক্তি দিল। তো আলহামদুলিল্লাহ, তারপর তো মেডিকেল কলেজে পরীক্ষা হলো, তারপরে আমি ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হলাম। শুধু ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন নাই, ঢাকা মেডিকেল কলেজে তো আমি শুরু থেকে শেষ পর্যন্ত, এবং মানে বিশাল জার্নি আছে, অনেকগুলো শিক্ষকের শিক্ষক আপনি। কিছু স্মৃতি শুনতে চাই, মানে আপনার এই লম্বা জার্নিতে তো অনেক রোগী পেয়েছেন। জি, কিছু কিছু বিশেষ ঘটনা আমরা নানান সময় পত্রপত্রিকায়ও পেয়েছি, সেরকম স্মৃতিগুলো একটু। আমি মনে করি যে আমি যখন ডাক্তার হয়েছি, সেটা 82-তে ডাক্তার হয়েছি, তো তারপর থেকে তো 2027 এখন 26। তো এই দীর্ঘ পরিক্রমের ভিতরে অসংখ্য ছাত্রছাত্রী যেমন পেয়েছি, অসংখ্য রুগীও, শিশুও আমার কাছে আসছে। তো অনেক ঘটনা আছে, তার ভিতরে দুটো বিশেষ ঘটনা আমি বলি। তার একটা হলো যে 2015 সালে আমি তখন ঢাকা মেডিকেল কলেজে নিউবর্ন মেডিসিনের আমি চেয়ারম্যান হিসেবে ছিলাম।
তো তখন আমি ওখানে একটা সরকারি সবার সহযোগিতায় একটা এনআইসিইউ তৈরি করা হয়েছে। তখন একটা ঘটনা আসলো যে মাগুরায় মায়ের পেটে থাকা অবস্থায় একটা মা, গর্ভবতী মা গুলিবিদ্ধ হয়েছেন, এবং গুলিবিদ্ধ হওয়ার পরে ওই বাচ্চাটাকে বের করা হয়েছে মায়ের জীবনও তো আশঙ্কার মধ্যে। বের করার পরে সেই বাচ্চাটা 1400 গ্রামের একটা বাচ্চা, এবং তার বুকে গুলি লাগছে এবং চোখও নষ্ট হয়ে গেছে, একটা চোখ, হাতের আঙ্গুল উঠে গেছে। তো এই বাচ্চাটা ওই মাগুরার থেকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসে। ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসলে পরে আমাদের ওই এনআইসিইউতে নবজাতক, হ্যাঁ, ওখানে আমরা ভর্তি করলাম, এবং ওখানে প্রায় 1.5 মাস মতো ছিল। এবং এই 1.5টা মাস এই বাচ্চাকে নিয়ে মানে আলটিমেটলি আমরা মানে চিকিৎসা তো করছি, এবং প্রতিদিন অসংখ্য সাংবাদিক, তারপরে মিডিয়া এবং সরকারের উচ্চ মহল থেকে প্রচুর পরিমাণে ভিজিটর্স আসতেন ওই বাচ্চাটার খোঁজ নেওয়া। বিকজ মায়ের পেটে গুলিবিদ্ধ এটা একটা বিশাল ব্যাপার। আমরাও খুব টেনশনের ভিতর দিয়ে মানে সৃষ্টিকর্তাকে সবসময় স্মরণ করতাম যে আমরা আল্লাহ আমাদেরকে এবং আলটিমেটলি সেই বাচ্চাটা আস্তে 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 ওভার এ পিরিয়ড অফ 1 মাস 20 দিন মতো আমাদের কাছে ছিল। এই সময়ের ভিতরে আমরা তাকে ভালো আল্লাহ করলেন, আমরাও ভালোভাবে সুস্থ অবস্থা, এবং এখন সুস্থ অবস্থায় বেঁচে আছে। ওর বয়স এখন 11 বছর। তো এই একটা ঘটনা, তার ঘটনা শুনছে, তার এখন শোনার মতো সময় হয়েছে, বোঝার মতো সময় হয়তো এখন হয়েছে। তো এরপরে আরেকটা ঘটনা ছিল, তার ঠিক 1 থেকে 2 মাস পরে একদিন একটা বাচ্চা পুরনো এয়ারপোর্ট থেকে নিয়ে আসলো ঢাকা মেডিকেল কলেজে, আমাদের ওখানে নিয়ে আসলো। আমি তখন নিয়ে আসলে পরে আমাকে ফোন করলো ওখান থেকে যে এরকম একটা বাচ্চা নিয়ে এসছে, আপনি একটু আসেন। তো আমি যেয়ে দেখি যে বাচ্চাটার মুখ টুক নাক সব খেয়ে ফেলছে কুকুরে, হ্যাঁ, এবং বাচ্চাটা বেশ অসুস্থ অবস্থায়, তার কষ্ট হচ্ছে, এবং ওখানে ভর্তি করে এই বাচ্চাটাও মানে হয়েছিল যে পুরনো এয়ারপোর্টের কাছে একটা ঝোপের কাছে এই বাচ্চাটার মানে কয়েকটা ছেলেমেয়ে তখন ফুটবল খেলতেছিল ওখানে মাঠের মধ্যে। তখন দেখে যে ওখানে একটা কুকুর ঘোরাঘুরি করছে, অনেকগুলো কুকুর এক জায়গায়। তখন ওরা আগাই যেয়ে দেখে ওই বাচ্চাটার মাথাটা কেবল ওই বস্তার মধ্যে থেকে বের করে ফেলছে। ওই অবস্থায় ওই বাচ্চাগুলো কিন্তু নিয়ে ওই মেডিকেল কলেজ চলে আসে। তো এই বাচ্চাটাও কিন্তু আলটিমেটলি ওর বয়স এখন 11 বছর। সে তো একদম খুবই ইন্টেলিজেন্ট হয়েছে একটা। আমার সাথে মাঝে মাঝে তার একজন মানে বাবা মানে বাচ্চাটাকে দত্তক নিয়েছেন। তো নেওয়ার পরে উনি একজন ইঞ্জিনিয়ার, তো উনি মাঝে মাঝে আমাকে অনেক ট্রেস করে বের করছেন। তারপরে এই বাচ্চাটা ফলো আপ মাঝে মাঝে দেখাশোনা করার জন্য আমার কাছে চিকিৎসক হওয়ার যে বাধ্যবাধকতা তৈরি করেছিল, সেটা সফলতার চিত্রগুলো এই। আলহামদুলিল্লাহ, খুবই ভালো। স্যার, আপনি এই যে চিকিৎসক, আপনি যেমন ছাত্রদেরকে তৈরি করছেন, ছাত্রদের মধ্যে আপনার কাছে কি মনে হয় তাদের এই যে আপনার মতো করে বেড়ে ওঠার জন্য কি কি বৈশিষ্ট্য তাদের মধ্যে থাকা দরকার? আমি মনে করি যে মেডিকেল কলেজ যারা ভর্তি হয়, বিশেষ করে আমার ঢাকা মেডিকেল কলেজের কথাই বলি, এখানে দেখেন বাংলাদেশের সব থেকে সর্বোত্তম ব্রিলিয়ান্ট ছাত্রগুলো এখানে ভর্তি হয়, তাহলে তাদের মেধার কিন্তু কোনো অভাব নেই। আমার কাছে একটাই জিনিস, সেটা হলো যে ছেলে অথবা মেয়েটা মেডিকেল কলেজে ভর্তি হয়েছে, ডাক্তার হবে, এবং সেই ডাক্তারের মাধ্যমে সে একজন শিক্ষকও হবে, সে একজন চিকিৎসক হবে, একজন গবেষক হবে, একজন অ্যাডমিনিস্ট্রেটর হবে। তাহলে এই জায়গাগুলোর কোনো একটা ডোমেন্সে যদি তাকে যেতে হয়, তার সর্বপ্রথম যে জিনিসটা দরকার হলো কমিটমেন্ট এবং ওনারশিপ, যে আমি এই মেডিকেল শিক্ষা নিচ্ছি, এটা আমি ওন করি, এবং এর মাধ্যমে মানব সভ্যতার বিকাশে, চিকিৎসা বিজ্ঞানে বিভিন্ন ধারায় আমার যেখানে পজিশন হয় আমি সেখানে কাজ করব। এইটা যে ওনারশিপ দরকার, এটা আমার, এই কমিটমেন্ট আমার কাছে খুব জরুরি। আপনি কমিটমেন্টের কথা বলছিলেন, তো আপনার কিছু কিছু বিষয়ে আমরা দেখি, যেহেতু কিছু কিছু কাজের সুযোগ হয়েছে আপনার সাথে, আপনি একটা বাচ্চার সাথে যেভাবে মিশেন, যেভাবে তাকে ট্রিট করেন, এই যে আপনার এই ট্রিটের জায়গাটাতে তো চিকিৎসার তো একটা সায়েন্টিফিক ওয়ে আছে, তার বাইরে যে মেশেন, এটা অভিভাবকরা খুব অ্যাপ্রিসিয়েট করে, একই সাথে বাচ্চার জন্য তো সেটা খুবই পজিটিভ। এই জায়গাটা আপনি কিভাবে রপ্ত করলেন এবং এটার ইম্প্যাক্টটা কেমন? এটা ভীষণ ইম্প্যাক্ট। একটা জিনিস হলো যে বাচ্চারা কিন্তু ইজ ডিফারেন্ট ফ্রম অ্যাডাল্ট, তারা অনেকটা আলাদা, এবং তাদেরকে আপনি ইচ্ছা করলে যে চিকিৎসা করতে পারবেন না, আপনি তার গায়ে হাত দিতে পারবেন না, কাঁদবে, নাহলে আপনাকে সরিয়ে দেবে, অ্যাকসেপ্ট করবে। তাহলে প্রথমে তার কাছে তার চিকিৎসা করার জন্য তাকে যদি আপনি এক্সামিন করতে হয়, তাহলে তাকে তার সাথে বন্ধুত্ব হতে হবে। তাহলে সেই অ্যাভিনিউগুলো কিন্তু আমাকে রপ্ত করতে হয়েছে,
এই বাচ্চারা আমি খেলনা দিয়েছি, বাচ্চারা নিচে বসে বসে খেলছে, ওকে যদি আবার ওর মা টেনে নিয়ে আসে আমার কাছে, ও কান্নাকাটি শুরু করবে, তাহলে আমাকে কী করতে হচ্ছে, আমাকে ওই ফ্লোরে যেতে হচ্ছে, Right. ওর পাশে যাই বসে ওর সাথে খেলতে হচ্ছে। খেলার পরে সে কিন্তু আমাকে অবজার্ভ করছে, অ্যানালাইসিস করছে, তারপর আমি তার সাথে একটু একটু করে তার গায়ে হাত দিয়েছি। সুতরাং তার সাথে বন্ধু হওয়া ছাড়া, তার সাথে ভাব বিনিময় ছাড়া, সে যে আমি যে তার কাছে থ্রেটেনিং না, না, আমি এটা যে থাকে- তাকে কষ্ট দেব না, ব্যথা দেব না, এই এই আশ্বস্ততা কনফিডেন্স থাকবে। আশ্বস্ত না করে কিন্তু আপনি দিতে পারবেন না। Right. সেই জন্যে গতানুগতিকভাবে আমরা যে চেয়ার টেবিলে বসে প্রেসক্রিপশন রেখে রেখে দিই, আমি না, সেটা এটা- করতে পারি না। আমাকে সবসময় ওদের সাথে নিচেই বসতে হবে, ওই খেলতে খেলতে ওরাও খেলছে, আমি এক্সামিন করছি। শিশুর ডাক্তার এই হতে হলে আমাকে শিশু হতে হবে। ওইভাবেই করতে হচ্ছে। এটাই। তা শিশু বিশেষজ্ঞ যারা হতে চায়, জি, এই যে কিছু বিষয় তো আছে, এখানে তো একটা বড় রিস্কের জায়গা বা ডিফারেন্সিয়েশনের জায়গাটা হচ্ছে একদম শিশুর ট্রিটমেন্ট এবং একজন প্রাপ্তবয়স্কের ট্রিটমেন্ট। জি, জি, এই দুটোর মধ্যে আপনি ফারাকটা কিভাবে মানে অনেক ফারাক। বিকজ একজন বড় মানে রোগী যিনি আছেন, তিনি তার মানে কমপ্লেনগুলো বলতে পারেন, বুঝতে তার কষ্টটা বলতে পারেন, তার সমস্যাটা বলতে পারেন, কিন্তু একটা বাচ্চাকে কিন্তু তার মা কিছু ডেসক্রিপশন দেন, কিন্তু সেই ডেসক্রিপশনের উপরে বেস করে আমাকে বাচ্চাটা অবজার্ভ করতে হয় প্রথমে, এবং অবজার্ভ করার পরে তাকে পরীক্ষা করতে হয়। স্ট্যান্ডার্ড যে পরীক্ষার যে সিস্টেমগুলো আছে, সে আমরা যেভাবে বলে মাথার থেকে ইয়ে করো, হ্যাঁ সিস্টেম বাই স্টেপ যাও, এখানে কোনো স্টেপ নাই। এখানে বাচ্চা মায়ের কোলে শুয়ে আছে, আমি যে তার বুকের সাউন্ডটা শুনবো, এটা হয়তো সবার শেষে শুনতে হতো, কিন্তু আমাকে তাকে পজিশন মতো আগেই শুনতে হচ্ছে। তো সুতরাং কোনো প্রসিডিওরের মধ্যে দিয়ে আপনি যেতে পারবেন না। তাহলে এখানে কিন্তু রপ্ত করার জন্য আমি আবার বলছি কমিটমেন্ট, কারণ এই ওনারশিপ যে এই বাচ্চাটা কিছু বলতে পারে না, কিন্তু তার ভিতরে কষ্ট আছে, আচ্ছা। সেই কষ্টটাকে আমাকে উপলব্ধি করতে হবে, এবং উপলব্ধি করার জন্য আমাকে ওইভাবে প্রিপেয়ার করতে হবে নিজেকে, যে ইয়েস তুমি যদি এইটা দেখো, এইভাবে যদি সে বিহেভ করে, তাহলে তোমাকে কিন্তু এই লাইন মতো আগাতে হবে। তো সুতরাং এর জন্য আমাকে প্রচুর পরিশ্রম করতে হয়, স্যার, আপনি এবং যখন- অনেক ন্যাচারাল মানে হিস্ট্রি পড়তে হয়, এবং পড়ার পরে সেই অভিজ্ঞতা দিয়া কিভাবে একটা মানুষ যে কথা বলতে পারে না, তার সমস্যাগুলো বলতে পারবে না, অথচ আমাকে বিশেষজ্ঞ হিসেবে তার সেই কষ্টটাকে বুঝে আয়ত্তে নিতে দিয়ে হবে। বুঝে। এবং বাচ্চারা সব ভালনারেবল। আপনি যদি এইখানে ডিটেকশনে যদি আপনার ভুল হয়, ডায়াগনোসিসে যদি আপনার ভুল হয়, আপনি যদি সেই ভুল ডায়াগনোসিসের পরে যদি চিকিৎসা দেন, তাহলে এই বাচ্চাটা কোথায় যাবে আপনি জানেন না। সুতরাং এখানে আমাকে প্রতিটা পদে পদে আমাকে খুব টেনশনের মধ্যে থাকতে হয়, এবং অন্যান্য শিশু বিশেষজ্ঞ যারা বন্ধুবান্ধব আছে তাদেরকেও থাকতে হয়। সুতরাং এটা স্যার, এটার commitment জন্য ছাড়া। মেডিকেল কলেজে যে পড়াশোনাটা জি। আছে, এইখানে এই শিশু বিশেষজ্ঞদের ট্রেনিং করানোর জন্য বিশেষ মডিউল কি আছে? বিশেষ মডিউল যেগুলো আছে আমাদের চিকিৎসা বিজ্ঞানের ভিতরে শিশু বিশেষজ্ঞদের জন্য, যে সমস্ত মডিউলগুলো আছে তাদেরকে কিন্তু আমরা এইভাবেই শেখাচ্ছি জি। যে তোমরা কিন্তু অ্যাডাল্ট মেডিসিনে যখন যাবা, সার্জারিতে যখন যাবা, তোমাদের যে স্ট্যান্ডার্ড যে প্রসিডিওর আছে, সেই প্রসিডিওর কিন্তু এখানে ফলো করতে হবে না। তুমি যদি চিকিৎসা যদি বাচ্চাদের করতেই চাও, শিশুদের সাথে যদি তুমি বন্ধুত্ব করতে চাও, তাহলে কিন্তু তোমাকে অন্য অল্টারনেটিভ পথে, এবং তারা কিন্তু ওইভাবে ট্রেন্ড হচ্ছে। এখন বিষয়টা হয়ে গেছে যে তারা ট্রেন্ড হচ্ছে, কিন্তু সেই জায়গাটাতে মানে এখন অনেক মানে কিছু কিছু লিমিটেশন আছে, এবং তারা যারা এটাকে ভালোভাবে রপ্ত করছে না, তাদের জন্য একটু সমস্যা হয়। তো এই জায়গাটা কিন্তু আমাদের খুবই চ্যালেঞ্জিং, এবং মানে এইটা আমাদের সামনে নিয়ে সবসময় আমাদের আগাতেই হচ্ছে। স্যার, এমনিতে শিশুদের নিয়ে এমনিতে আমাদের দেশে তো তুলনামূলকভাবে রিসার্চ এমনিতেই কম, স্পেশালি তাও শিশুদের নিয়ে কেমন হয় এটার? আমাদের গবেষণার স্ট্যাটাস খুবই ভালো, পার্টিকুলারলি এই দেশে চাইল্ড হেলথের। আমরা আমাদের গবেষণাগুলো বিশেষ করে আমাদের সাথে বিভিন্ন মেডিকেল কলেজ যারা আছে, তারপরে আমাদের আইসিডিআরবির যে চাইল্ড হেলথ সেকশন যারা আছে, আমাদের বিভিন্ন ইনস্টিটিউট গড়ে উঠেছে সেখানে কিন্তু চাইল্ড হেলথের পরে প্রচুর রিসার্চ আছে, আরও বাড়ানো দরকার। তো আমরা রেসপিরেটরি মেডিসিন নিয়ে কাজ করি, আমাদের রেসপিরেটরি মেডিসিনের উপর অনেক গবেষণা প্রবন্ধ আছে। আমার তো মানে স্যার, আপনার তো বইয়ের আলাপ আছে, আমি বইয়ের আলাপে আসতাম। আমার পাবলিকেশন তো প্রায় 150-র উপরে আছে। আমাদের আরও অনেক বন্ধু আছে, তাদেরও অনেক বেশি আছে। আচ্ছা, কিছু তো যেমন আপনাদের মেডিকেল স্টুডেন্টদের জন্য লেখালেখি একরকম, আবার সাধারণ মানুষের জন্য লেখালেখি ও একরকম। আচ্ছা আচ্ছা আচ্ছা।
এই জায়গায় সাধারণ মানুষের জন্য স্যার আপনার কোন বইগুলো, এটা যদি আমরা একটু শুনতে আমার পারি। টোটাল বই আছে 9টা, তার ভিতরে সাধারণ মানুষের জন্য 6টা এবং মেডিকেল ছাত্রদের জন্য 3টা। তো সাধারণ মানুষের জন্য যে জায়গাগুলো আমি নিয়মিত বিভিন্ন দৈনিকে লিখি, কালকেও একটা পাবলিশ হয়েছে, প্রথম আলোতে লিখি, বিভিন্ন পত্রিকায়। তো সেগুলো জনসচেতনমূলক, বাবা মারা তার সন্তানের সুস্বাস্থ্যের জন্য কি কি করবেন কি করবেন না, জি জি। বিশেষ বিশেষ ডেতে আমরা লিখি। তো সেখানে আমার নবজাতকদের জন্য কিভাবে একটা মা অথবা বাবা তার সাথে কিভাবে ডিল করবেন, জি। একটা মা অথবা বাবা যিনি আমার কাছে আসতে পারেন না, তিনি কিভাবে কি সিমটমস দেখলে ডাক্তারের কাছে নিয়ে যাবেন কিটা নিয়ে যাবেন না, এই প্রত্যেকটা জিনিস প্রবলেম বেসড অ্যাপ্রোচ দিয়ে বিভিন্ন বয়সের বাচ্চাদের বিভিন্ন টপিকের উপরে লেখা আছে। তারপরে আমি আরও কিছু কাজ করি, সেটা হলো যে আমার একটা ওয়েব পেজ আছে, সেই পেজের মধ্যে আমি বাচ্চাদের নানাবিধ কমন সমস্যাগুলো নিয়ে আমি যে প্রশ্নগুলো আপনার কাছ থেকে জানতে চাই কিন্তু আপনাকে রিচ করতে পারে না, সেগুলো সেখানে আমি পাচ্ছি, পাঠিয়ে দিই। নিশ্চয়ই এটা আমাদের সবার জন্যই খুব মেডিকেল ছাত্রদের জন্য আমার পেডিয়াট্রিক্সের টেক্সট বই ছাড়া আরও পোস্ট গ্রাজুয়েট ছাত্রদের জন্য বই আছে। তো সেই বইগুলো তারা অত্যন্ত সাদরে গ্রহণ করছে বলে আমার মনে হয়, এবং এটা তাদের পাঠ্যসূচির মধ্যে আছে এবং তারা লেখাপড়া করছে। এবং ওইখানে কিন্তু আমি যে অ্যাপ্রোচটা করেছি সেটা হলো প্রবলেম বেসড অ্যাপ্রোচ, গতানুগতিক টেক্সট বইয়ের মতন আমি প্রবলেম বেসড। যদি একটা ছাত্রছাত্রী যখন ডাক্তার হবে তখন তার কাছে একটা বাচ্চার প্রবলেম নিয়ে আসছে, মনে করেন বমি হচ্ছে, তাহলে বমি হলে এই প্রবলেমটা কীভাবে সে অ্যাড্রেস করে সামনের দিকে আগাবে এবং চিকিৎসাটা স্ট্যান্ডার্ড প্রসিডিওরের ভিতর দিয়ে এই বাচ্চাটাকে সুস্থ করে তুলবে। এই সংসদে প্রধানমন্ত্রী প্রিভেনশনকে স্পেশালি প্রায়োরিটি দিয়ে ইতিমধ্যে বক্তব্য রেখেছেন। প্রিভেনশনে, শিশুদের ডিজিজগুলোর প্রিভেনশনের ক্ষেত্রে আপনি কিছু কমন কিছু কথা বলবেন কিনা? জি, অবশ্যই বলবো। প্রিভেনশন, একটা বাচ্চার সুরক্ষা আমাদের দায়িত্ব, তাকে সুরক্ষিত রাখা, নিরাপদ রাখা আমাদের দায়িত্ব, এবং সেই দায়িত্ব কিন্তু মায়ের পেটে থাকা অবস্থার থেকেই কিন্তু তার শুরু হয়েছে। তো সুতরাং এখানে একটা বাচ্চার জীবন হলো দুইটা, মানে জীবনের অধ্যায় হলো দুইটা। একটা হলো অন্ধকারে যখন সে মায়ের পেটের মধ্যে ছিল, আর একটা আলোতে আসার পর আসলো। তাহলে একটা হলো অ্যান্টিনেটাল পিরিয়ড, আবার জন্মের পরে। এই দুটো জায়গায় কিন্তু আমাদের বাচ্চাদেরকে সুরক্ষিত রাখতে হবে। কারণ মায়ের পেটের মধ্যে যে যখন থাকে তখন কিন্তু আমাদের দায়িত্ব কম না, তখন কিন্তু মায়ের চিকিৎসা যারা করেন, বিশেষ করে আমাদের গাইনি স্পেশালিস্ট যারা আছেন, তারা তো মায়ের টেক কেয়ার করেন, অবস্টেট্রিশিয়ান যারা আছে টেক কেয়ার করেন। তো সেই সময় কিন্তু বিভিন্ন রকম মানে কমপ্লেনে আমাদেরকে কিন্তু সেখানে ইনভলভ হতে হয়। অর্থাৎ মায়ের এবং বাচ্চার পেটের বাচ্চাটার সুস্বাস্থ্যের জন্য গাইনিকোলজিস্টের সাথে, অবস্টেট্রিশিয়ানদের সাথে আমাদের কিন্তু নিয়মিত যোগাযোগ করতে হয়, এবং তাদের নিউট্রিশন থেকে শুরু করে তার মায়ের ইনফেকশন কন্ট্রোল, মায়ের ভ্যাকসিনেশন, মায়ের ডায়াবেটিস, কারণ এর প্রত্যেকটা ওই গর্ভের পেটের মধ্যে যে বাচ্চাটা আছে সেই বাচ্চাটাকে কিন্তু প্রভাবিত করে। সুতরাং সেখানে একটা জিনিস। তো সেই প্রেক্ষাপটে মায়ের টিকা, মায়ের নিউট্রিশন, মায়ের মানে পুষ্টি, মায়ের চিকিৎসা, বিভিন্ন রোগের কিন্তু সেখানে স্ক্রিনিং এবং সব কিছু কিন্তু সেখানে করতে হয়। যখন জন্ম নিল বাচ্চাটা, এই বাচ্চাটার জন্ম নেওয়ার প্রথম প্রতিরোধ যদি আমাদের প্রিভেনশন, তাকে ডিজিজ প্রিভেনশনের যে প্রথম যেটা হলো সেটা তার সেফ ডেলিভারি, নিরাপদ প্রসব। এবং আজকে যদি এই সেফ ডেলিভারির অভাবে এদেশে অসংখ্য বাচ্চা কিন্তু মানসিক প্রতিবন্ধী হয়ে গেছে। জন্মের পরপরই একটা বাচ্চার উইদিন 1 মিনিট, গোল্ডেন 1 মিনিটের ভিতরে তার কান্না করে তার নিজের জীবনটাকে শুরু করার কথা, কিন্তু অনেক সময় সেটা পারে না পারলে তার শরীরে যে অক্সিজেনের ঘাটতি হয়, সেই অক্সিজেনতে ব্রেন এবং অন্যান্য অর্গানগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যায়, এবং তার যে লিগেসি সারাটা জীবন তাকে বয়ে বেড়াতে হয় মানসিক প্রতিবন্ধী দুর্বল হয়ে। তাহলে এই একটা জিনিস। তারপরে প্রথম যে প্রতিরোধ যেটা, সেই প্রতিরোধ হলো ফার্স্ট টিকা। সেই ফার্স্ট টিকাটা কি? ওই ভ্যাকসিন না, মায়ের শাল দুধ। তারপরে ব্রেস্ট ফিডিংটাকে কন্টিনিউ করে নিয়ে যাওয়া, সাথে সাথে আমাদের যে ইপিআই যে এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অফ ইমিউনাইজেশন, তার ভেতরেতে যে টিকাগুলো আছে, বিসিজি যক্ষ্মার টিকা এবং 1.5 মাস, 3.5 মাস, 2.5 মাস, এই টিকাগুলো কিন্তু ধারাবাহিক করা, এগুলো করে ডিজিজ প্রিভেনশনের জন্যে। তাহলে ডিজিজ প্রিভেনশন কিন্তু জন্মের পরপরই কিন্তু শুরু হচ্ছে, ফ্রম বার্থ থেকে শুরু হয়ে গেল, এবং এটা আমাদের দেশে আছে। সেকেন্ড যে জিনিসটা এখানে ইম্পর্ট্যান্ট,
টিকার পাশাপাশি এই যে মায়ের দুধ, এই মায়ের দুধ, শাল দুধ, এটা কোনোভাবেই যাতে বাচ্চা এর থেকে বঞ্চিত না হয়, সেটা একমাত্র নাম্বার 1 প্রিভেনশন। তাহলে সুতরাং এই জায়গাটায় কিন্তু আমাদের সবারই দায়িত্ব আছে, জাস্ট টু প্রমোট ইট। স্যার, যে মায়ের দুধটা বাচ্চাটা পেল না, জি, তার ক্ষেত্রে মানে অনেক রকম প্রবলেম। সেই প্রবলেমগুলো হলো, যে বাচ্চাটা মায়ের দুধ পাচ্ছে না, তাকে বেঁচে থাকার জন্য তার বাবা মা অন্য দুধ দিচ্ছে, কমার্শিয়াল মিল্ক দিচ্ছে, কমার্শিয়াল ফুডগুলি। আমরা কি কমার্শিয়াল মিল্কটা কি মায়ের দুধের সাথে কি তুলনায় আসে কোনো দিন আসে না। এবং এই যে বাচ্চা এইগুলো খাচ্ছে, এই খাওয়ার পরই দেখা যায় যে এই বাচ্চার এই বমির থেকে শুরু করে রক্ত কম, তারপরে পায়খানার গোলমাল, পায়খানা কষা, নানান রকম অ্যালার্জিক প্রবলেমসে ভুগছে। তো সুতরাং এই বাচ্চাটা তো ওই বাচ্চা ছাড়া। আর তাছাড়া আরেকটা জিনিস এখানে খুবই ইম্পর্ট্যান্ট, সেই ইম্পর্ট্যান্ট জায়গাটা হলো মায়ের দুধের ভিতরে যে অ্যামাইনো অ্যাসিড কিছু আছে, যেগুলো ব্রেনের বিভিন্ন কোষের ম্যাচুরেশনের জন্য খুবই দায়ী। অর্থাৎ কথাটা হলো, যে বাচ্চা মায়ের দুধ খায়, সেই বাচ্চার মেধা তুলনামূলকভাবে টিনের দুধ খাওয়ার থেকে অনেক বেশি। তারপরে আরেকটা জায়গায় প্রিভেনশন আছে, যখন সে 6 মাস শেষ হয়ে গেল, এখানে ভুলটা কোথায় দেখেন, 6 মাস শেষ হয়ে গেলে একজন মা চিন্তা করছেন যে এখন তো আর আমার দুধে ওর পেট হবে না, তো বড় হয়ে গেছে, তখন আমরা অন্য দুধ দেই। কিন্তু এই যে অন্য দুধ দেই, এইটা কিন্তু ভুল। আমরা 6 মাস শেষ হয়ে গেলে কিন্তু অন্য খাবার দিব, অন্য দুধ না। সেই অন্য খাবারটা কিন্তু আজ পর্যন্ত আমরা এস্টাবলিশ করতে পারছি না, কারণ ওই মিসকনসেপশনের জন্য অন্য দুধ চলে আসছে, কিন্তু অন্য খাবার, যে খাবারটা বাড়িতে পরম মমতায় মা তৈরি করেছেন, আয়রন, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট সব কিছু একসাথে মিশিয়ে তৈরি করেছেন, এই জায়গাটাতে কিন্তু বঞ্চিত হচ্ছে। তাতে করে হচ্ছে কি, অনেক বাচ্চা মানে পুষ্টিহীনতায় ভুগছে, আয়রন ডেফিসিয়েন্সি, রক্তশূন্যতায় ভুগছে, এবং নানান রকম সমস্যায় তাদের ভিতরে আছে। তাহলে প্রিভেনশনের যে যদি আমরা জোর দিতে চাই, তাহলে এই জায়গাগুলোকে কিন্তু আমাদের এনশিওর করতেই হবে, প্রমোট করতেই হবে। সেফ ডেলিভারি, তারপর শাল দুধ, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, তারপর টিকাগুলো 6 মাস থেকে বাড়িতে তৈরি করা সুষম খাবার। স্যার, আপনি অনেক গুরুত্বপূর্ণ বিষয় খুব সুন্দরভাবে বলেছেন। আশা করি আমাদের দর্শকরাও, সাধারণ মানুষরাও অনেকভাবে উপকৃত হবেন। আপনার শিক্ষার্থীরাই, আপনার ছাত্ররাই এখন স্বাস্থ্য অধিদপ্তরের গুরুত্বপূর্ণ পজিশনে আছে। ঢাকা মেডিকেল কলেজের প্রিন্সিপালও আপনার ছাত্র। এর বাইরে ঢাকা মেডিকেল কলেজ থেকে পড়াশোনা করেছে এমন 11 জন প্রিন্সিপাল আছেন, বিভিন্ন মেডিকেল কলেজে লিড দিচ্ছেন। ঢাকা মেডিকেল কলেজের এই যে অ্যালামনাই শক্তি, এই অ্যালামনাই শক্তি কি এই ধরনের গভর্নমেন্ট যে প্রিভেনশন যেই প্ল্যানটা, এই প্রিভেনশন প্ল্যানটা বাস্তবায়নে ঢাকা মেডিকেল কলেজ অ্যালামনাই আপনারা কিভাবে আসলে স্যার বিশেষ ভূমিকা রাখতে পারেন? আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ হলো এখানে আমি বলি যে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় যে সমস্ত ন্যাশনাল গাইডলাইন্সগুলো করা হয়েছে, যদি আমি তার কয়েকটা বলি, যে আমাদের যে টিউবারকুলোসিসের গাইডলাইন্স বলি, ডেঙ্গুর যে গাইডলাইন্সগুলো কথা বলি, তারপরে ম্যালনিউট্রিশনের গাইডলাইন্স বলি, তারপর বাচ্চাদের একটা স্পেশাল ছিল, যেটা WHO, ইউনিসেফের ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অফ চাইল্ডহুড ইলনেস, এর প্রত্যেকটা জিনিসই কিন্তু লিড ঢাকা মেডিকেল কলেজের অ্যালামনাই তারা দিয়েছে। এবং আমি এখনও কনফিডেন্ট, এবং আমি মানে আশাবাদী, ভীষণভাবে আশাবাদী, যে এই মেডিকেল কলেজ থেকে কিন্তু আমরা যদি হিস্ট্রির দিকে তাকাই, তাহলে বিভিন্ন ছাত্র আন্দোলন থেকে শুরু করে দেশের স্বাস্থ্য ব্যবস্থার নানা ক্রান্তি লগ্নে কিন্তু ঢাকা মেডিকেল কলেজের অ্যালুমিনিদের একটা বিশাল রোল ছিল, এবং সেই রোল কিন্তু এখনও তারা দায়িত্ব পালন করে যাচ্ছে। তো বিভিন্ন প্রিভেন্টিভ পার্সপেক্টিভে গাইডলাইন্স থেকে শুরু করা না, অন্যান্য স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির জন্য এই মেডিকেল কলেজে যারা ছাত্র বর্তমানে আছে, তারা পূর্বের ছাত্রদের অভিজ্ঞতাকে সাথে নিয়ে একসাথে এগিয়ে এই প্রিভেন্টিভ পার্সপেক্টিভের গ্যাপটা পূরণ করার জন্য তাদের জন্য কোনো বিষয় না। কারণ আমাদের অতীত ইতিহাস যেটা আছে, সেই ইতিহাস কিন্তু বলে যে ইয়েস। স্যার, সাম্প্রতিক আপনি তো আরেকটা গুরুত্বপূর্ণ গাইডলাইনের সাথে আপনি আছেন, সেটাও আপনি ঢাকা মেডিকেল কলেজেরই স্টুডেন্ট। হামের যে গাইডলাইনটা তৈরি হচ্ছে, এটা নিয়ে স্যার ছোট করে একটু বলবেন কিনা? বাংলাদেশের সাম্প্রতিক সময়ে যে আমরা একটা মানে ক্রিটিক্যাল সময়ের ভিতর দিকে সময় পার করেছি, যেটা মানে হঠাৎ করে হামের একটা প্রাদুর্ভাব মতো হয়, আউটব্রেক হয়, এবং সেখানে অনেক বাচ্চা, বেশি অনেক অ্যাডাল্টও ছিল, কিন্তু তার ভিতরে বাচ্চারাই তো সিংহভাগ ছিল। এবং সেই সমস্ত
ছোট ছোট কোমলমতি মানে ছেলে মেয়েগুলো আক্রান্ত হয়েছে, বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে, অনেকে সুস্থ হয়েছে, অনেকে সাফার করেছে, জটিলতার মধ্যে পড়েছে, অনেকে মারা গেছে। তো এটা আমাদের দেশে তো মানে ইপিআইয়ের একটা সাফল্য, বিরাট একটা সাফল্য আছে। তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু কি যে কারণ আছে, যে কারণের জন্যে এখানে এই গ্যাপটা তৈরি হওয়াতে আমাদের বাচ্চাগুলো আক্রান্ত হয়েছে। তো এটা আসলে সুনির্দিষ্টভাবে এই দেশের প্রেক্ষাপটে কোনো সময় হাম তো এইভাবে আসে নাই, না আসাতে আমাদের দেশে তেমন কোনো গাইডলাইন্স ওইভাবে ছিল না। তো এখন সেই প্রেক্ষাপটে একটা গাইডলাইন্স তৈরি করার মানে দরকার, প্রয়োজনীয়তা আমাদের প্রশাসন অনুভব করেন, ডিজি সাহেব মানে অনুভব করেন, এবং সেই কাজটার দায়িত্ব আমাকে দেওয়া হয়। তো চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয় এবং আমার সাথে কয়েকজন মানে মেধাবী ডাক্তার তাদেরকেও সংযোগ করে দেওয়া হয়, এবং আমরা আল্লাহর ইচ্ছায় আমরা শেষ প্রান্তে পৌঁছিয়েছি এবং আমরা আশা করছি যে আগামী 7-10 দিনের ভিতরে আমরা এটা করে ফেলতে পারবো। তো এটা আমি মানে সবাইকে নিয়ে করছি, কিন্তু এটাও মনে করি যে আমাদের মেডিকেল কলেজে এটা অবশ্যই 80+ ডিএমসি ডে উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজের রিসেন্ট যদি কোনো অ্যাচিভমেন্ট থাকে আমার কাছে মনে হয় এটা অবশ্যই অভিনন্দন জানাতে চাই। তো এই জায়গাতে ঢাকা মেডিকেল কলেজ অ্যালামনাই তো একটা বিশাল শক্তি আছে স্যার, এই শক্তিটাকে আপনি স্যার কিভাবে প্রপার ইউজ করতে পারে, ন্যাশন কিভাবে প্রপার ইউজ করতে পারে? আমি যেটা মনে করি যে ঢাকা মেডিকেল কলেজের বর্তমান যে প্রশাসন আছে, মেডিকেল কলেজের কথা বলছি, হাসপাতালও আছে, তো এখানকার যে তাদের যে এক্সপিরিয়েন্স আছে এবং সেই এক্সপিরিয়েন্সের সাথে পূর্বে যে সমস্ত অ্যালুমিনি ছিল তাদের সাথে যদি একটা সেতু বন্ধন করে কোনো প্রোগ্রামকে সামনে নিয়ে যাওয়ার জন্যে যদি ঢাকা মেডিকেল কলেজ লিড দেয়, এটা সাকসেসফুল না হওয়ার কোনো কারণ নেই। এটা আমার সেই কনফিডেন্স আছে। স্বাস্থ্যক্ষেত্রে একটা জিনিস অনেকভাবে বলা হচ্ছিল, যদি স্বাস্থ্য ব্যবস্থাটাকে দুর্নীতি মুক্ত রাখা যায় তাহলে মানে স্বাস্থ্যখাতে যেই সমস্যাগুলো বিদ্যমান আছে সেগুলো ওভারকাম করা সম্ভব। আপনার ছাত্ররাই এখন স্যার বিভিন্ন গুরুত্বপূর্ণ পজিশনে আছে, আপনি স্যার তাদের উপর কেমন আস্থা বিশ্বাস রেখে কি তাদেরকে বলতে চান যার দ্বারা এই দুর্নীতিমুক্ত একটা স্বাস্থ্য ব্যবস্থা আমরা আমি মনে করি যে আল্লাহ তাআলা আমাদেরকে ডাক্তার বানিয়েছেন, ঢাকা মেডিকেল কলেজের মাধ্যমে আমাদেরকে ডাক্তার বানিয়েছেন। সুতরাং দেশের আমাদের ছোটোবেলার বন্ধুবান্ধবদের সাথে যদি আমাদের অ্যাচিভমেন্ট আমরা তুলনা করি তাহলে আমরা অনেক অ্যাচিভ করেছি তাদের সাথে তুলনা করে। এই যে ব্লেসিংস আমাদের প্রতি সৃষ্টিকর্তার, এই ব্লেসিংসটাকে আমরা হিউম্যান ওয়েলবিংয়ের জন্য আমরা কাটিয়ে দেব, এবং সেখানে যত প্রতিবন্ধকতাই আসুক না কেন আমরা মনে করি যে এটা দেওয়া খুবই সম্ভব। আর দুর্নীতির কথা যদি আমরা বলি, আমরা যদি কমিটেড হই, আমি সেই কমিট করতে চাই এবং আমি আশা করি যে আমার অ্যালামনাইরা সেই কমিটমেন্ট করবে যে ঢাকা মেডিকেল কলেজের ছাত্র হয়েছে, ঢাকা মেডিকেল কলেজের ডাক্তার হয়েছে, অ্যালামনি হয়েছে, তারা যে যেখানে আছে তারা নেশনের জন্য, গরিব মানুষের জন্য, দেশের আপামর মানুষের জন্য তারা তাদের স্যাক্রিফাইসটা করবে, সো দ্যাট তাতে তাদের কোনো ক্ষতি হবে না, তাদের কোনো মানে কোনো অভাব হবে না। কারণ আমরা তো ব্লেসড, এবং আমরা আমাদের কাছে রোগী, অসংখ্য রোগী আমাদের কাছে, তাদের দোয়া আমরা পাচ্ছি, অসংখ্য ছাত্রছাত্রী আমাদের তাদের দোয়া আমরা পাচ্ছি। সুতরাং আমরা তো ওভারওয়েলমড, আমরা অনেক পেয়েছি। তো সুতরাং আমি মনে করি যে এখানে এই ধরনের কোনো ধরনের দুর্নীতির কোনো প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নেই। স্যার আপনি ছাত্রছাত্রীর কথা বলছিলেন, তো ছাত্রছাত্রীর একটা বিষয় আমার কাছে মনে হয় যে আপনি যদি আজকে প্রথম বর্ষের কোনো একটা ছাত্রের সামনে গিয়ে কোনো একটা লেকচার দেন, তাদেরকে মানে মৌলিক কি বলবেন এই মুহূর্তে? আমি তাদেরকে মৌলিক কয়েকটা কথা বলবো। তার মধ্যে একটা কথা হলো যে ইয়েস, ইউ আর ব্লেসড বিকজ ইউ আর স্টুডেন্টস অফ ঢাকা মেডিকেল কলেজ, নম্বর 1। 2 নম্বর হলো তুমি যে স্বপ্ন দেখতে, যে রচনাটা লিখতা, আমি ডাক্তার হয়ে মানুষের সেবা করব, ইয়েস, ইট ইজ ইউর টাইম টু সার্ভ দ্য পিপল। এটা তোমার সময় আসছে। এই যে তোমার যে আগের যে মনের মধ্যে যে ইচ্ছা শক্তিটা ছিল সেটা প্রতিফলন এখানে আসছে। গল্পের নায়ক হবার, এই গল্পের নায়ক হয়ে যাও, এবং এখানে তোমাকে দমাবার কেউ নাই, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নাই, ঠিক আছে? এই পর্যন্ত যে আসছে, সুতরাং সে চলে গেল। 3 নম্বর হলো এই মেডিকেল প্রফেশনটাকে তুমি তোমার মানে নিজস্ব, অর্থাৎ এটা ইট ইজ ইউর প্রপার্টি, এই ওনারশিপটা তুমি নিজের মধ্যে বিল্ড করো, এবং সেটা যদি বিল্ড করো তাহলে তুমি তোমার লব্ধ জ্ঞান,
তোমার স্কিল, তোমার মানবিকতা, তোমার সব কিছু দেখবা যে তুমি জনমানুষের জন্য তুমি দিতে পারছো, এবং তাই যদি তুমি দিতে পারো তাহলে ইউ উইল রিমেন অ্যালাইভ, তুমি তাদের হৃদয়ে জীবন্ত থাকবে। এর থেকে সামান্যতম বিচ্যুতি কিন্তু মানুষ অ্যাকসেপ্ট করবে না কোনোদিন। এটাই আমার প্রথম বক্তব্য। স্যার খুবই সুন্দর করে বলেছেন। এখন একটু শুনতে চাই আপনার স্মৃতিতে সেই জ্ঞানীগুণী মানুষজন যারা আপনার মধ্যে এই থিমটা, এই মেসেজটা দিয়েছেন, সেই জ্ঞানীগুণী আমি সেই শিক্ষকদের। অত্যন্ত মানে সুন্দর কোশ্চেন। আমি যখন প্রথম মেডিকেল কলেজে ভর্তি হয়েছি তখন আমার প্রিন্সিপাল ছিলেন প্রফেসর আবুল কাসেম। স্যার এই আবুল কাসেম স্যার প্রিন্সিপাল ছিলেন এবং অ্যানাটমির টিচার ছিলেন। ইনি ফার্স্ট ক্লাসেই আমাদেরকে শুধু এই কথাটাই বলেছিলেন যে অ্যাজ এ হিউম্যান বিং ইউ মাস্ট বি ভেরি প্রাউড দ্যাট ইউ আর স্টুডেন্টস অফ ঢাকা মেডিকেল কলেজ, এবং আই উইশ দ্যাট আফটার বিং doctor from this medical college, you have no hesitation to stand besides your people. এই কথাটাই। খুব তো সুন্দর। সেই প্রথম দিন উনি এই কথাটা বলেছিলেন। তার পরবর্তীতে আমরা দেখেছি আমাদের বিভিন্ন প্রফেসর দেখেছি, প্রফেসর কাদরি স্যারের কথা আমার মনের মধ্যে আসে। উনি মানে রুগী অন্তপ্রাণ ছিলেন, আমাদেরকে বিভিন্নভাবে শিখাইছেন এবং আমাদের ভিতরে ওই মেসেজটা দেওয়ার চেষ্টা করেছেন যে তুমি যেখানে যেভাবে থাকো না কেন, তোমার আইডেন্টি হলো তুমি একজন ডক্টর, একজন চিকিৎসক। সুতরাং কেউ যদি তোমার কাছে অসুস্থ অবস্থায় আসে, তোমার দিন নাই রাত নেই, যে সময় তোমার কাছে আসে খবর আসে, ইউ মাস্ট বি অ্যাভেলেবল দেয়ার। এই যে জিনিসটা, এবং উনি দেখতাম যে উনি, আমরা সন্ধেবেলায় হাসপাতালে শিখতাম, কেস দেখতাম, উনি যত রাতই হোক না কেন, 10টা 11টা চেম্বারের থেকে সরাসরি হাসপাতালে না এসে উনি কোনো সময় বাসায় যান নাই। এই জিনিসগুলো আমাদের ভিতরে এখনও বিদ্যমান আছে। এই প্র্যাকটিসটা বর্তমান তরুণ চিকিৎসকদের মধ্যে আপনি পান কিনা? অনেকটা ডিটোরিট করছে। ডিসপাইট দ্যাট এখনও ছাত্রছাত্রীরা যারা আছে, ডাক্তার যারা আছে, তারা কিন্তু প্রাণান্তকর পরিশ্রম করছে, সমস্ত কনস্ট্যান্টের ভিতর দিয়ে তারা কিন্তু করে যাচ্ছে। কিন্তু আমার মনে হয় যে আরেকটু হলে আরেকটু ভালো হতো। স্যার এই জায়গায় এই যে মানে আপনাদের সময়ে যখন আপনি ছাত্র ছিলেন তখন সমাজের অবস্থাটা কেমন ছিল আর এখন কেমন, যে তখন আর এখন কি ডক্টর এবং অর্থাৎ সেবা গ্রহীতা এবং দাতার মধ্যে যে এখন একটা মানে অবস্থায় এসে দাঁড়িয়েছে মুখোমুখি, এই জিনিসটা কি তখনও ছিল নাকি এখন বেড়ে গেল? না, তখন এইভাবে ছিল না। তার কারণ একটা হতে পারে যে আজকে যদি আমি ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের দিকে তাকাই, তখন কিন্তু সুন্দর একটা করিডোর ছিল, যেখানে কোনো কোলাহল ছিল না, যেখানে কোনো রুগী ছিল না। আজকে 50 বছর পরে এসে আমরা দেখতে পাচ্ছি যে ওখানে হাঁটার জায়গা নাই। তাহলে এই যে একটা ওভারলোড, অনেক পেশেন্ট, মানে আমি যদি ঢাকা মেডিকেল কলেজ ইমার্জেন্সি থেকে শুরু করি শহীদ মিনার গেট পর্যন্ত, আপনি কয়েক হাজার মানুষ, এই কয়েক হাজার রুগী আছে, তার সাথে অ্যাটেন্ডেন্স আছে মোটামুটি ভাবে। এখানে কি ন্যাশনাল কোনো ম্যানেজমেন্টের গ্যাপ আছে? আমি মনে করি যেটা আসলে আমাদের যে হেলথ সিস্টেম যেটা আছে, সেই একদম উপর টায়ার থেকে শুরু করে একদম ইউনিয়ন সাব সেন্টার পর্যন্ত কিন্তু সুন্দর আছে। কিন্তু যে জিনিসটা হয়ে গেছে যে সমস্ত জায়গায় ডাক্তার আছে, তাদের সাথে যে লজিস্টিক্সগুলো, যে ম্যানেজমেন্ট, যে প্রোটোকলগুলো, তারপরে সেখানকার যে সার্ভিস ব্যবস্থা, এই জায়গাটায় কিছুটা আস্থার সংকট আমার কাছে মনে হয়েছে, যে জায়গাটা নিয়ে আসতে হবে। একই সাথে সবাই শুধু ঢাকা মেডিকেল কলেজ আসে এরকম না, সবাই শুধু ঢাকার দিকে আসে, কিন্তু অনেক জিনিস আছে যে জিনিসগুলো কিন্তু সেখানেই কিন্তু স্পেশালাইজড হসপিটালে যেতে পারে, ওখানেই করা সম্ভব, সেই জায়গাগুলো কিন্তু। তাহলে এখানে যে জিনিসটা আছে, আমরা মেডিকেল এডুকেশনের ভিতরে 3টে জিনিস আমরা শিখেছিলাম। সেই 3টে জিনিসের ভিতরে একটা হলো জ্ঞান, আর একটা দক্ষতা, আর একটা হলো মানবিকতা। এই 3টে জিনিসের কম্বিনেশন। সেই 3টে জিনিসের কম্বিনেশনের ভিতরে যে মানুষটা ওখান থেকে সরাসরি ঢাকাতে চলে আসছে, এই একটা রিফারেল সিস্টেম কিন্তু আমাদের দেশে আজ পর্যন্ত গড়ে ওঠে নাই। নাম্বার 1। 2 নম্বর হলো এই মানবিকতা এবং মানুষের সাথে যে তার প্রবলেমসটা নিয়ে যে আলোচনা করে একটা কনফিডেন্স বিল্ড করা, এই জায়গাটা যদি আরেকটু উন্নততর হয় তাহলে আমাদের মুখোমুখি সংঘর্ষ আর হবে না, আমরা পাশাপাশি থাকবো, কিন্তু মুখোমুখি সেটাই তো চাই। আমরা তো সেটাই চাই। স্যার সহানুভূতিশীল ডক্টর হওয়ার জন্য, তৈরি হওয়ার জন্য তার স্টেপগুলো কি হবে? খুবই খুবই গুরুত্বপূর্ণ বর্তমান প্রেক্ষাপটে। আসলে এখানে সহানুভূতি বা সিম্প্যাথি না,
একটা মানুষ যখন অনেক কষ্ট করে একজন ডাক্তারের কাছে আসে, দেখেন একটা ডাক্তারের কাছে আমাদের কাছে পৌঁছানোর জন্য তাকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়াতে শুরু করে অনেকগুলো অনেক ধাপ আছে, এবং সে যে ঢাকায় বাস করে তা কিন্তু না, সে অনেক দূর থেকে প্রান্তিক দূরত্ব থেকে থেকে আসে। আসে। কেন আসে সেই বিষয়টা আমাদের চিন্তা করতে, কেন আসে, এবং আমাকে চিন্তা করতে হবে তাহলে তার প্রতি কি আমি সিম্প্যাথি দেখাবো? না, ইট ইজ হিজ রাইট, এটা কিন্তু তার পাওনা, জি জি। সে আমার কাছে চিকিৎসা সেবা নেবে। কিন্তু আমি যদি নিজেকে ওই জায়গায় কল্পনা করে যে আমিও আমার নিজের চিকিৎসার জন্যে আমিও এক জায়গায় যাচ্ছি, তাহলে আমি যে জিনিসটা আমি আশা করব নিজের জন্যে, সেটাই থাকে। আমাকে কিন্তু ওইটা উপলব্ধি করতে হবে যে যে লোকটা আমার কাছে চিকিৎসার জন্য আসছে তারও মনের মধ্যে কিন্তু এই আশাটা আছে। এটাকে বলে এমপ্যাথি। তাহলে আজকের দিনে মুখোমুখির কথা একটু আগে আসছিল, এটা তো আমরা এড়াতে চাই। যে জিনিসটা আমি চাই সেই জিনিসটা আরেকজন যে চায় সেটা আমাকে উপলব্ধি করতে হবে। এইটা যদি আমি ধারণ করতে পারি, আমি মনে করি যে কোনো জায়গায় কোনো ক্লাশ হবে না। আমি এইটাই মনে করি, কারণ হলো এটা আমার সেন্স অফ দিস রেসপন্সিবিলিটি, এটা আমার কাছে আসছে। আমি দেখি অগণিত শিশু যখন আমার কাছে আসে, মা বাবারা দৌড়াইতে দৌড়াইতে কান্নাকাটি করতে করতে আসছে, আমি উপলব্ধি করি আজকে যদি আমার বাচ্চাটা এরকম হতো তাহলে আমি কি করতাম। এভাবে ভাবলে আসলে আমি এইভাবে ভেবেছি, এবং আমি সেই ভাবাতে আজও আমার এই বয়সে আমি মিড নাইটে আমাকে হাসপাতালে দৌড়াতে হয়। এই তাড়না থেকে আমি কোনো সময় ফোন বন্ধ রাখি না, কারণ আমি অনেক সময় মনে করতাম যে যদি আমি ঘুমানোর পরে রাত্রে একটা ফোন আসে ডিস্টার্বড হয়। তা আমি আবার এটাও মনে করি যে রাত 12টা-1টার সময় একটা অভিভাবক আমাকে ফোন করে, এমনি ফালতু কাজে তো ফোন করে না, নিশ্চয়ই সে কোনো বিপদে পড়েছে, এবং এর জন্যে আমাকে ওইভাবেই রেডি থাকতে হয়। এটাতে আমার হয়তো একটু কষ্ট হয়, কিন্তু এর মাধ্যমে কিন্তু অন্য একটা বিপদ থেকে কোনো অভিভাবক যায়। তো এইটাই হলো মানুষের আস্থা এবং মানুষের ভালোবাসা অর্জনের জন্য এই এমপ্যাথিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিম্প্যাথি না, এমপ্যাথি। এবং আমার যারা মানে ছাত্রছাত্রী আছে, আমি আজকে আপনার মাধ্যমে, এই টেলিভিশনের মাধ্যমে শুধু এই কথাটাই বলতে চাই, সবাইকে বলতে চাই, শুধু ঢাকা মেডিকেল কলেজের অ্যালুমিনির কথা বলতে চাই না, আমি অন্য মেডিকেল কলেজেও কাজ করেছি, সবাইকেই জানাতে প্লিজ শো ইউর এমপ্যাথি। আপনি যেটা চান সেটা যে আরেকজন চাইতে পারে সেটা উপলব্ধি করার শক্তি আপনি অর্জন করেন, এবং তাতে দেখবেন যে মানুষের অনেক কষ্ট কমে গেছে, অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং কমে গেছে, এবং একটা স্থিতিশীলতা আমাদের সোসাইটি বিরাজ করছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আজকের এই প্রোগ্রামে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলাপ মনে হয় এটুকু, এই মেসেজটুকু, এটা যদি আপনার কোনো একজন ছাত্রের কাছে যায়, নবীন একজন চিকিৎসকের কানে যায়, সে যদি এই কথাটুকুকে ধারণ করে, আমার মনে হয় আজকের প্রোগ্রাম এটুকু সফল। স্যার, একটু ছোট করে আবার একটু অ্যালামনাইতে আসি। আজকে অ্যালামনাই তো ঢাকা মেডিকেল কলেজ 81 বছরে এসে দাঁড়িয়েছে। আপনারা নিশ্চয়ই ছাত্র অবস্থায় কিছু ক্রাইসিস পেয়েছেন, এখনও ছাত্ররা কিছু কিছু ক্রাইসিস হয়তো ভুগছে। এই ক্রাইসিসে আপনারা কখনো কখনো হয়তো আওয়াজ উড়িয়েছেন, আন্দোলন করেছেন চাওয়ার জন্য, পাওয়ার জন্য। এখনও মেডিকেল কলেজে যে ক্রাইসিসগুলো আছে, এই জায়গাটায় কি অ্যাড্রেস করতে পারেন? কোন কোন বিষয়গুলো ইমিডিয়েট সমাধান হওয়া দরকার একজন ছাত্র হিসেবে? আপনি আপনার যে কথাটা বলছিলেন যে ছাত্র ছিলেন, ওই কল্পনা থেকে যদি আমি মনে করি, একটা ছাত্র যখন মেডিকেল কলেজে পড়তে আসে, সে কিন্তু তার অভিভাবক, বাবা মা সবাইকে ছেড়ে চলে এসছে। তাহলে এখানে আসছে তার প্রতিদিন বাঁচার জন্য যে জিনিসগুলো তার প্রত্যেক দিন দরকার, যেমন তার একটা বাসস্থান, নিরাপদ বাসস্থান, তার একটা নিরাপদ খাবার, তার একটা নিরাপদ বিচরণ, এই জায়গাটা নিশ্চিত করা খুবই জরুরি। যে মেডিকেল কলেজ হোস্টেলে আমরা থেকেছি দিনের পর দিন, সেই মেডিকেল কলেজ হোস্টেল কিন্তু সেই রকমই আছে, কিন্তু মাঝখান থেকে 50 বছর চলে গেছে। এই মেডিকেল কলেজ হোস্টেলগুলো, সেখানে ছাত্রছাত্রীরা থাকে, সেটা নিরাপদ আছে কিনা সেটা কিন্তু প্রশাসনের ভেবে দেখা দরকার। তারা যে খাবারগুলো খায় সেই খাবারগুলোকে মানসম্মত, তারা যদি সেইগুলো খেয়ে নিজেরাই অসুস্থ হয়ে যায় তাহলে তারা সুস্থতা কী করবে? তো এই জায়গাগুলো আছে। তারপরে আছে আরও তাদের অনেক ক্রাইসিস আছে, অনেক জিনিস আছে, তাদের যে খরচের বিষয়গুলো আছে, জন্য অনেক ধরনের টুলসও আছে। তারপরে তারা যে মেডিকেল এডুকেশন শিখবে, সেখানে আমি মনে করি যে আজকে আমাদের ছাত্রছাত্রীরা, আমি একটা ইম্পর্টেন্ট কথা বলে যাচ্ছি, আমার কাছে মনে হয়েছে
এই মেডিকেল কলেজে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার সব কিছু কিন্তু আন্ডার গ্রাজুয়েট মেডিকেল এডুকেশনের জন্য। এই মেডিকেল কলেজে কিন্তু একই সাথে কিন্তু পোস্ট গ্রাজুয়েট মেডিকেল এডুকেশন আছে। তাহলে শিক্ষকের সংখ্যা কিন্তু আলাদা না, যে শিক্ষক পোস্ট গ্রাজুয়েট এডুকেশন দিচ্ছেন সেই একই শিক্ষক আন্ডার গ্রাজুয়েটের। তাতে করে এই দুটো অ্যামালগামেশন হওয়ার জন্যে আমার মনে হয় যে মেডিকেল কলেজে যারা ভর্তি হয়ে আসে, যারা ডাক্তার হওয়ার জন্য একদম নবীন, তাদের চিকিৎসাটা সুপারভিশনটা এখানে কিছুটা ব্যাহত হতে বাধ্য। তো সুতরাং এই সুপারভিশন, কারণ তারা তো কিছু জানে না, তাই সুপারভিশন, মনিটরিং এবং অ্যাকাউন্টেবিলিটি এই মেডিকেল শিক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। স্যার, আপনি কিছু বিষয় অ্যাড্রেস করেছেন, এখানে যদি আরেকটু এক্সটেন্ড করতে চাই, স্বাস্থ্য বাজেটে অনেক বড় বাজেট এবার দিয়েছে। মেডিকেল কলেজগুলোর বা শিক্ষার্থীদের জন্য বিশেষ কোন কোন স্টেপগুলো এই সরকার খুব দ্রুত নেওয়া উচিত বলে আপনি মনে করেন? আমি মনে করি যে আমি যেগুলো কথা বললাম সেগুলো কিন্তু তাদের লাইভলিহুডের জন্য খুবই জরুরি। দ্বিতীয় হলো তাদের যে শিক্ষা উপক্রম, মানে উপকরণ যেগুলো আছে, সেই শিক্ষা উপকরণগুলো অ্যাবান্ডেন্ট হওয়া উচিত, যাতে করে তাদের সাইমুলেশন থেকে শিক্ষা শুরু করে পৃথিবীতে এখন মেডিকেল এডুকেশন শুধু রুগীর পরে সীমাবদ্ধতা নাই, এর বাইরেও কিন্তু অনেক চলে আসছে, সাইমুলেটরস আছে, বিভিন্ন রকম এসেনশিয়ালস আছে, সেই সমস্ত জায়গাগুলোতে আসে। তো এখন সব জিনিসপত্র কিন্তু আছে, কিন্তু আসবে, কিন্তু তারপরে সেই জিনিসটা কীভাবে ইউটিলাইজ করতে হবে, কিভাবে একটা ছাত্র সেটা শিখছে, কীভাবে সেটা অ্যাপ্লাই করতেছে, এই ইভ্যালুয়েশনটা, এই সুপারভিশনটা এবং মনিটরিংটার দায়িত্ব কিন্তু যারা সিনিয়র আছেন তাদের কিন্তু সিনিয়র, আমি আবার বলছিলাম যে তাদের জন্য কিন্তু এই জায়গাটা যদি তারা ডেডিকেট করতে পারেন তাহলে তো তাদের স্কিল ডেভেলপমেন্ট হয়ে যাবে। একই সাথে আরেকটা জিনিস আমাদের আছে, আমি বলেছিলাম যখন, সেটা হলো অ্যাটিটিউড, মানবিকতা যে বিষয়টা আছে, সেগুলোও কিন্তু রোল মডেল হিসেবে আমার সুপারভাইজার যারা আছেন তারাও আসতে পারে। তো আমি মনে করি যে এই জায়গাগুলো, লাইব্রেরিটা একটা প্রত্যেকটা মেডিকেল কলেজে, বিশেষ করে ঢাকা মেডিকেল কলেজের মতো একটা জায়গা, সেখানে একটা লাইব্রেরি হতে পারে, আধুনিক লাইব্রেরি, যেখানে মানে অনেক অসংখ্য উপকরণ আছে শিক্ষার। তো এই সমস্ত জিনিসগুলো আমাদের এই স্বাস্থ্য বাজেটের একটা অংশ যদি আমাদের প্রশাসন এইভাবে আমাদের জন্য ডেডিকেট করেন, আমার মনে হয় যে ছাত্ররা অনেক উপকৃত। স্যার, আপনার এই দাবিগুলোর সাথে বর্তমান শিক্ষার্থীরা খুবই অ্যাগ্রি হবেন। একটু যদি ছোট করে অ্যাড করি, অ্যালামনাই তো একটা বিশাল সংখ্যা, 4000-এর মতো এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আসবেন। জি, যারা আসবেন, যারা রেজিস্ট্রেশন করছেন ইতিমধ্যে, আপনি তাদের জন্য বিশেষ কোনো মেসেজ দিতে চান কিনা? যারা আসবেন তাদের ভিতরে মানে বয়োজ্যেষ্ঠ থেকে শুরু করে নবীন পর্যন্ত এখানে আসবেন। আমরা শুধু চাইব যে এই রিউনিয়নটা, এই যে একসাথে আমরা আসব, এটা একটা সেতু বন্ধন। সেই সেতু বন্ধনটা যাতে পুরো প্রবীণের সাথে নবীনের একটা সেতু বন্ধন হয়, এবং আমরা আশা করি যে এখানে এই দিন যে শুধু এই দিনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এখানে আমাদের পারস্পরিক আন্ডারস্ট্যান্ডিং হবে, কমিউনিকেশন হবে, যোগাযোগ হবে। আমরা সেইটা যাতে আমরা মেনটেন করতে পারি, যোগাযোগটা রাখতে পারি, এবং বিভিন্ন সময়ে বিভিন্ন রকম ইস্যুতে আমরা তাদের পরামর্শ নিতে পারি, এবং সেই পরামর্শ নবীন এবং প্রবীণের যে চিন্তা, সেই চিন্তাটাকে একসাথে করে, প্রবীণের অভিজ্ঞতা আছে, নতুনের উদ্যম আছে, দুটোকে একসাথে করে যদি সামনের দিকে যাওয়া যায়, আমি করি সেটা একটা বিশাল অ্যাচিভমেন্ট হবে। সিনিয়র জুনিয়রের মধ্যে কমিউনিকেশনের জায়গাটা বলছিলেন, বিশেষ করে এখানে একটু অ্যাড করি, মেডিকেল শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতা কতটা বেশি থাকা উচিত? আমার তো মনে হয় আমাদের যা আছে তার থেকে ওদের অনেক বেশি আছে ইতিমধ্যে। এবং এই যোগাযোগের জন্য এই যে একটা প্ল্যাটফর্ম যদি হয়, এবং আমাদের এই প্ল্যাটফর্ম, তারপরে এই ডিএমসি অ্যালুমিনের ভিতরে যে এখন যে বিভিন্নভাবে যে মানে মিডিয়ার কি বলে, ফেসবুক থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এরকম গ্রুপের মধ্যে যদি সীমাবদ্ধ, তাহলে কমিউনিকেশনটা, কানেকশনটা আমার মনে হয় যে আরও ভালো মতো হতে পারে। স্যার, এই যোগাযোগ দক্ষতা বা এই যোগাযোগটা যদি একজন পেশেন্টের সাথে ডিলিংয়ের জায়গায় বিবেচনা করি, ওই জায়গায় আপনি কী বলবেন? আমি তো মনে করি যে আমার কাছে আমার রুগীদের প্রায় মোর দ্যান 5000 নাম্বার আছে, ঠিক আছে স্যার। তো তাদের যে কোনো টেলিফোন আসে, আমি কোনটা ইগনোর করি না। তো সুতরাং এটা তো একটা, তারা অনেক আশা করে ফোন করে, আমরা হয়তো অনেক ইয়ে করি, কিন্তু আমরা অলওয়েজ ট্রাই টু রেসপন্ড ইট। তো এটা আমি মনে করি যে এটা ইম্পর্ট্যান্ট একটা অ্যাসপেক্ট। আজকে আমরা একদম শেষের দিকে 81 বছরে এসে দাঁড়ালাম। জি।
ঢাকা মেডিকেল কলেজের 100 বছর পূর্তি হবে 46 সালে। জি জি। 100 বছর পূর্তিতে স্যার আপনি ঢাকা মেডিকেল কলেজকে কোথায় কিভাবে দেখতে চান? আমি দেখতে চাই, এইভাবে দেখতে চাই, যাতে আপনি এবং সেই সময়কার যারা সিটিজেন থাকবেন, নাগরিক থাকবেন, স্যার, তারা যেন আঙ্গুল দিয়ে দেখে, ইয়েস, দিস ইজ ঢাকা মেডিকেল কলেজ, হুইচ ইজ সামথিং ডিফারেন্ট ফ্রম আদার ইনস্টিটিউশনস। দিস ইজ দ্য স্পেশালিটি অফ ঢাকা, দিস ইজ ঢাকা মেডিকেল কলেজ, এই আঙ্গুল দিয়ে দেখো, ঢাকা মেডিকেল কলেজ। আমি চাই আমার মেডিকেল কলেজ সেই উচ্চতায় আসুক, প্রযুক্তির সাথে গবেষণা, মেডিকেল শিক্ষা, মেডিকেল পেশেন্ট কেয়ার, অ্যাডমিনিস্ট্রেশন, সব কিছু এমন পর্যায়ে পৌঁছে যাতে করে মানুষ আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারে, দিস ইজ ঢাকা মেডিকেল কলেজ। আমি এটাই চাই। একদম শেষে আমরা যদি এই সময়ের চিকিৎসক, নবীন চিকিৎসক যারা আছে, তাদের জন্য আপনার একদম ক্লোজিং কোনো মেসেজ থাকে স্যার? আমার যারা চিকিৎসক হয়েছে, আমি প্রথমে মনে করি ইয়েস, দে আর ব্লেসড। এবং শুধু ব্লেসড না, তাদেরকে সৃষ্টিকর্তা একটা দায়িত্ব দিয়েছে, তুমি রুগ্ন মানুষের, অসুস্থ মানুষের সেবা করো। এবং সেই সেবার জন্য তোমার যে 3টা জিনিস আছে, সেই 3টা জিনিস সমানভাবে অ্যাপ্লাই করো। তোমার জ্ঞান, তোমার দক্ষতা, তোমার মানবিকতা। এবং অলওয়েজ ট্রাই টু রিমেম্বার দি কনসেপ্ট অফ এমপ্যাথি, যে তুমি রোগী হিসেবে একজন ডাক্তারের কাছে যে আশা করো, আর একজন রোগী, সে রোগী হিসেবে তুমি যে ডাক্তার তোমার কাছে যা একই রকম প্রত্যাশা করে, এই দুটোকে যদি রিয়ালাইজ করার ক্ষমতা যেন তাদের ভিতর থাকে, যদি তাই থাকে এবং সেটা যদি ডেভেলপ করে, তাহলে আমার মনে হয় যে তাদের যে আজকে ডাক্তার হওয়া, তার এইমসটা, তাহলে আমরা সেখানে পৌঁছাতে পারব। এই অ্যালামনাইতে নিশ্চয়ই আপনি উপস্থিত থাকবেন? অবশ্যই থাকবো। এই অ্যালামনাইতে আপনার কোনো এক অজানা বন্ধু বলতে অনেক দিন দেখা হয় না, সেরকম কোনো এক বন্ধুর সাথে হঠাৎ দেখা হয়ে গেল, এরকম কোন বন্ধুকে আপনি এক্সপেক্ট করবেন যে তার সাথে হঠাৎ দেখা হয়ে যাবে? আমাদের অনেক বন্ধু অনেক বছর দেখা হয় নাই, বাংলাদেশের বাইরে থাকে, তারাও অনেকে রেজিস্ট্রেশন করছে, আসবে, তাদের সাথে দেখা হবে। এবং বাংলাদেশে আছে, যেমন আমার বন্ধু আছে রংপুরে আছে, বরকত বলে একজন বন্ধু আছে, ওদের সাথে অনেক বছর দেখা হয়নি, সে রিটায়ার করেছে সময়। ওরা যদি আসে তাহলে অনেক বছর দেখা, এবং সেটা তো এই 50 বছরের যে না দেখার যে একটা অতৃপ্তি, সেটা তো অত্যন্ত সুন্দর। শুধুমাত্র বরকত স্যার না, এরকম অনেক আছেন। আমরা একজন বরকত স্যারকে দিয়ে মূলত শেষ করতে চাই। এজন্য এখানে অনেকের সাথে অনেকভাবে দেখা হবে, কারোর সাথে 5 বছর, 10 বছর বা 20 বছরও দেখা হয় নাই। তো সেই স্মৃতিগুলো নতুন করে হয়তো আমরা শুনতে পাবো, জানতে পাবো, একে অপরকে আবার একটু নতুন করে বন্ধুত্বের চাদরে মোড়াতে পারবো, এই প্রত্যাশাটুকু আমরা রাখি। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। অনেকক্ষণ অনেক বিষয়ে আপনার সাথে আলাপ হলো। কোনো বিষয় কি বিশেষ আর কোনো কিছু বাকি আছে বলবার মতো? আমার মনে হয় যে আমরা কভার করেছি সব কিছুই। তবে একটা জিনিস আমি বলবো, যে আবার সেই একই কথা, যে মানবিক পেশায় আমরা এসেছি, সেখানে মানবিকতা যেন থাকে। শুধু এটাই যদি আমরা রাখতে পারি, তাহলে আমাদের ডাক্তারি জীবন, ঢাকা মেডিকেল কলেজের ছাত্র হিসেবে আমাদের যে জীবন, সেটা তার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে যাবে। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে এবং স্টুডিওর সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেখছিলেন দ্য ওয়েলনেস ডেস্কের বিশেষ আয়োজন 81st DMC ডে স্পেশাল পডকাস্ট, অর্গানাইজড বাই ঢাকা মেডিকেল কলেজ। আমরা এতক্ষণ যাবৎ অনেকগুলো বিষয়ে খুব গুরুত্বপূর্ণ স্মৃতিচারণ শুনলাম। বিশেষ করে একজন চিকিৎসক হিসেবে ওনার যে পদযাত্রা, এবং একজন প্রফেসর হয়ে অনেক শিক্ষককে তিনি তৈরি করেছেন, সে জার্নি শুনলাম। চিকিৎসক হওয়ার পেছনের মোটিভটা শুনলাম, এবং কিভাবে একজন মানবিক চিকিৎসক হয়ে অন্য একজন রোগীকে কিভাবে ধারণ করে চিকিৎসা দিতে হয়, সে বিষয়টিও জানলাম। অনেকগুলো বিষয় যেগুলো এই অ্যালামনাইদের মধ্যে ছড়িয়ে গেলে তারা দেশে এবং দেশের বাইরে নিজেদেরকে আরও নিবেদিত করতে পারে, সে বিষয়গুলো জানলাম। আমরা এই অনুষ্ঠান থেকে ঢাকা মেডিকেল কলেজের সকল অ্যালামনাইকে স্মরণ করছি, যারা দেশের জন্য, দেশের স্বাস্থ্যখাতকে আরও এগিয়ে নেবার জন্য কাজ করে যাচ্ছেন। এবং একই সাথে আমন্ত্রণ জানাচ্ছি 10 এবং 11 তারিখে অনুষ্ঠিতব্য ডিএমসি ডেতে উদযাপনে অংশ নেবার জন্য। সবাইকে স্বাস্থ্য সুরক্ষায় নিজেদেরকে সচেতন রাখবার জন্য, সচেতন থাকার জন্য, এবং সকল চিকিৎসকদেরকে আমরা এই অনুষ্ঠান থেকে আরও মানবিক হবার জন্য, একই সাথে আমরা যেই সব জায়গাগুলোতে প্রিভেনশন করার সুযোগ আছে, সেই জায়গাগুলোতে নিজেদেরকে আরও সচেতন করার আমন্ত্রণ জানিয়ে আজকের প্রোগ্রাম এ পর্যন্ত রাখছি। সবাইকে ধন্যবাদ।